হাসিনা মোদি বৈঠকে রেল সংযোগ বাড়ানো সহ 10টি সমঝোতা। তিস্তার পানি বন্টন নয়, মহাপরিকল্পনায় বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ যাবে কারিগরি দল, বললেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। ভারতের একটা বিরাট অর্থনীতির দেশ, সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা, গার্ড অব অনার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথমবার অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়া, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে ভর্তি। মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে চিকিৎসা। আওয়ামী লীগের 75তম বর্ষপূর্তিকাল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন নেতারা। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের পায়তারা একটি গোষ্ঠী, বললেন ওবায়দুল কাদের। ঢল কমলেও বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা। এখনো তলিয়ে সিলেটের 6 উপজেলায় 1 সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন গোয়াইনঘাট। পানির নিচে ফেঞ্জুগঞ্জ বাজার। নয়াদিল্লিতে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বৈঠক সফল ও ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে দিল্লির হায়দ্রাবাদ হাউসে যৌথ বিবৃতিও দিয়েছেন মোদি হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিস্তার পানি নিয়ে আলোচনায় শীঘ্রই বাংলাদেশের কারিগরি দল পাঠানো হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তরিক সম্পর্কে দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বের নবযাত্রা শুরু হয়েছে। এর আগে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে 10টি সমঝোতা সই হয়। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানব, সুব্রত আচার্যের রিপোর্ট। বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে এভাবেই দুই দেশের পতাকায় সেজে উঠেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠকের জন্য। স্থানীয় সময় শনিবার বেলা 12টার কিছু আগে হায়দ্রাবাদ হাউসে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান ভারতের নতুন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাওয়া নরেন্দ্র মোদী। ফটো সেশনের পর হায়দ্রাবাদ হাউসের নীলগিরিতে বৈঠক কক্ষে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হায়দ্রাবাদ হাউসের গার্নাল হলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক। সেখানে বিস্তারিত পরিসরে আলোচিত হয় দুই দেশের সার্বিক ইস্যু। বৈঠকের বোঝাপড়ার পর দুই দেশের মোট 10টি সমঝোতায় সই করতে সম্মত হয়, যেগুলোর মধ্যে 7টি নতুন আর পুরনো 3টি সমঝোতা নবায়নের সিদ্ধান্ত হয়। পরে দুই সরকার প্রধান যৌথভাবে কথা বলেন গণমাধ্যমের উদ্দেশ্যে। তাদের অভিন্ন বার্তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অগ্রসর হওয়া। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। আমাদেরও বলতে গেলে নতুন সরকার যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। 2022 সালের পর প্রধানমন্ত্রী মোদী এবং শেখ হাসিনার একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও দুই দেশই নতুন সরকার গঠনের পর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এটি প্রথম। হিন্দিতে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। आइए बांग्लादेश में, देखिए बांग्लादेश को कितना कुछ हमने कर पाया और हमने क्या करेंगे। প্রতিবেশী দুই রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরতে পারে এই বন্ধুত্বের দৃঢ়তার মধ্য দিয়ে, আর সেটাই এবার হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলনে সামনে আনলেন।
নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এর আগে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে রাষ্ট্রীয় সংবর্ধনা ও গার্ড অব অনারে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পুরো সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। নতুন দায়িত্ব নিয়ে প্রথম কোনো বিদেশি অতিথি হিসেবে প্রতিবেশী বাংলাদেশকেই প্রাধান্য দিল মোদী সরকার। বিশ্বস্ত বন্ধু রাষ্ট্রের সেই ডাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছুটে গেছেন ভারতের রাজধানীতে। শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের ফোর্ট কোর্টে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে সামরিক বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। সালাম গ্রহণ করে লাল গালিচায় হেঁটে গার্ড পরিদর্শন করেন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর উপস্থিত ভারত সরকারের মন্ত্রী ও নীতি নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদী। অভিবাদন পর্বের শেষ ভাগে ফটো সেশন করেন দুই প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষ হলে অতিথি শেখ হাসিনাকে গাড়িতে তুলে দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় জানান নরেন্দ্র মোদী। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে। ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী দেবাশিস রায়। যাচ্ছি তার কাছে। দেবাশিস, আমরা দুটো রিপোর্টেই এই যে পরপর দুটো সফর, আমরা যদি একটু তারিখ ধরে বলি, একটি হচ্ছে নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, আবার এটি হচ্ছে আমন্ত্রিত অতিথি হিসেবে সফর করলেন। বন্ধুত্বের যদি একটু মাপকাঠি নিয়ে আলোচনা করি, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি সব কিছু নিয়ে কথা হয়েছে, কতটা শক্ত হলো? রাব্বি, আসলে মূলত এই ধরনের বৈঠকগুলোর পরে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে তার একটি প্রভাব পড়ে এবং স্বাভাবিকভাবেই দুই দেশের জনগণ এই সিদ্ধান্তগুলোর জন্য এক ধরনের মুখিয়ে থাকেন। তারা অপেক্ষা করেন যে আসলে দুই সরকার প্রধান কি বৈঠক করে কি নিয়ে আসলে আলোচনা করলেন। এর পাশাপাশি যেহেতু ভূ রাজনৈতিক কৌশলগত কারণ রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী যখন মুখোমুখি বসেন, সেটিতে কিন্তু আসলে বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আঞ্চলিক নিরাপত্তা, আঞ্চলিক উন্নয়ন, এই বিষয়গুলোও কিন্তু প্রাসঙ্গিকভাবেই চলে আসে। আমরা যদি তাকাই তাহলে আজকে স্বাভাবিকভাবেই দিল্লির দিকে আসলে চোখ ছিল কূটনৈতিক মহলের এবং গোটা বিশ্বের অনেকেই আঞ্চলিকভাবে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। মূলত একই মাসে দুইবার যে সফরটি হলো, আপনি যেটি দিয়ে শুরু করছিলেন, সেটিকে অভূতপূর্ব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেননা এটি একটি দুদেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটি নজিরবিহীন ঘটনা। রাজনীতি, অর্থনীতি এবং বাণিজ্যে নতুন মোড় আসবে, অর্থাৎ দুই দেশের যে আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া রয়েছে এই ক্ষেত্রগুলোতে, সেটি আরও আগামী দিনে সম্প্রসারিত হবে, কেননা দুই দেশেই কিন্তু অতীতের সরকারগুলোই ধারাবাহিকভাবে তাদের ক্ষমতাসীন রয়েছেন। এর পাশাপাশি ডিজিটাল এবং সবুজ অংশীদারত্ব, এটি নিয়েও কথা হয়েছে, অর্থাৎ ডিজিটাল পার্টনারশিপ এবং একই সঙ্গে গ্রিন পার্টনারশিপ, যেটিকে আগামী দিনে বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য গ্রিন কনসার্ন, সেই জায়গাটিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। সেটির ব্যাপারে কিন্তু নতুন ধরনের এক ধরনের সাম্যাবস্থা বা এক ধরনের সমমানসিকতায় সহমতে পৌঁছেছে দুদেশ। এবং ভারতের মূল লক্ষ্য, যেটি আসলে মোদির বক্তব্য থেকে পাওয়া গেছে, সংযুক্তি, বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ দু দেশের মধ্যে যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি 1965 সালের পর থেকে গেল 10 বছরে সবচেয়ে বেশি ফ্লারিশ করেছে বা বেশি উন্মোচিত হয়েছে, বেশি সম্প্রসারিত হয়েছে, এটি মোদি দাবি করেছেন। এবং বাণিজ্য সম্প্রসারণের যে বিষয়টি, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেপা, এই সেপা চুক্তিটি স্বাক্ষর করার জন্য কিন্তু বাংলাদেশ এবং ভারত অনেক দূর অগ্রসর হয়েছে তারা বলছেন। এবং বন্ধুত্ব এবং উন্নয়নের নবযাত্রা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেননা দু দেশেই আওয়ামী লীগ এবং সেখানে এনডিএ জোট, দু দেশই কিন্তু মোটামুটি বলা চলে যে বিজেপি, এবং সেক্ষেত্রে এই যে নবযাত্রা, এবং আমরা বলছিলাম, রিপোর্টও দেখছিলাম, সেটা হচ্ছে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। সেক্ষেত্রে এই চুক্তিগুলোতে আসলে কি আছে?
নিঃসন্দেহে কোন কোন জায়গায় আসলে প্রাপ্তির খাতায় কি কি যুক্ত হলো আর কি? নিঃসন্দেহে রাব্বি, দু দেশের সরকার প্রধান যখন বসেন সেখানে স্বাভাবিকভাবে কিছু ডিপ্লোম্যাটিক ডকুমেন্টস বা কূটনৈতিক দলিল তৈরি হয়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি, যদিও এই আলোচনাগুলোর মধ্যে বা এই বিষয়গুলোর মধ্যে কিছু পুরনো ইস্যু রয়েছে। 7টি নতুন সমঝোতা স্মারক সই হয়েছে এবং এর মধ্যে 3টি পুরনো, সব মিলে কিন্তু 10টি সমঝোতা স্মারক। রাজনৈতিক বোঝাপড়া নতুন মোড়কে এসেছে, অর্থাৎ দু দলের, ক্ষমতাসীন দলের যে আসলে আগামী দিনের রাজনৈতিক অঙ্গীকার, সেই অঙ্গীকারে কিন্তু দুই প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন তাদের বৈঠকের মধ্যে, শীর্ষ বৈঠকে। এবং মূলত যে ফোকাসটি এখন আসছে সেটি হচ্ছে প্রতিরক্ষা সহায়তা এবং রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করতে চায় ভারত। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কানেক্টিভিটিগুলো রয়েছে বিরাজমান, সেই কানেক্টিভিটির মধ্যে আগামী দিনে ভারত চায় এই রেল নেটওয়ার্কটা আরও বেশি সম্প্রসারিত হোক এবং পিপল টু পিপল, অর্থাৎ জনগণ থেকে জনগণের যে যোগাযোগ, অভিগমন, যাতায়াত, এটি আসলে আরও বেশি স্মুথ করতে চান তারা। এর পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়ার কথা তো বললামই, যে বিজেপি এবং আওয়ামী লীগ আগামী দিনে এই দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে ভারসাম্যের কূটনীতি দিয়ে এগিয়ে যেতে পারে সেগুলোর ব্যাপারে কিন্তু দুই শীর্ষ নেতা বৈঠক করেছেন। সেক্ষেত্রে দেবাশিস, আমাদের সহকর্মী দিল্লি থেকে হয়তো যুক্ত হবেন, আমরা কি তার সঙ্গে সংযোগ করে? নিশ্চয়ই রাব্বি, আমরা এই যে বৃহৎ আকারে যে কর্মসূচিটি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হলো, সেখানে অনেকগুলো কর্মসূচি একসঙ্গে কভার করেছে এবং সেইটি নিয়ে আমাদের সহকর্মী কাজ করেছেন সুব্রত আচার্য। সুব্রত আচার্যর কাছে একদম দিন শেষে, বেলা শেষের কোশ্চেন আমার, বা যেটি প্রশ্ন সেটি হচ্ছে তিস্তা নিয়ে আসলে ভারত কি বলছে সবশেষ বৈঠকের পর? ভারতের এক উষ্ণ অভ্যর্থনা এবং ভারতের কূটনৈতিক মহল, সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীরা কিন্তু সবসময় এই মুহূর্তকে তাদের কাছে একটি বহু প্রত্যাশিত এবং স্বাভাবিক মুহূর্ত বলে মনে করেন। আপনি জানেন যে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী যে ত্যাগ করার পরেও কিন্তু বিভিন্ন মহলে এই প্রধানমন্ত্রীর গত দুদিনের যে রাষ্ট্রীয় সফরের সূচি নিয়ে কিন্তু আলোচনা চলছে। গতকাল যখন আমরা দেখেছি যে বিকেলের কিছু আগে তিনি ভারতের নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটিতে নামেন এবং তারপর থেকে যে তার পরপর কর্মসূচি এবং আজকে সন্ধ্যা পর্যন্ত যে ঠাসা কর্মসূচি ছিল, সেটি কিন্তু এক কথায় তাক লাগিয়ে দেওয়ার মতো। কূটনৈতিকদের যে তৎপরতা সেটা আমরা দেখেছি, রাজনৈতিক ব্যক্তিত্বদের তৎপরতা এরা আমরা দেখেছি। এবং এখন আলোচনা আসছে যে এই যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেই সমঝোতা স্মারকের বাংলাদেশ কি পেল এবং ভারত কি পেল। তার আগে জানিয়ে রাখি যে আপনি জানেন যে দিনভর আজকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রীয় যে সফর এবং দুই দেশের সরকার প্রধানের বৈঠকটি কিন্তু একেবারে সফল হয়েছে বলেই রাষ্ট্রনেতার পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো সব মিলিয়েই দুই প্রধানমন্ত্রীর এই বৈঠক ঘিরে নিঃসন্দেহে আগামী কয়েকদিন চর্চা চলবে গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ছিল আমার কাছে নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রীর সফরের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত, ধন্যবাদ। সেক্ষেত্রে দেবাশিস, সুব্রত বলছিলেন যে পানি বন্টনের যে আলাপ, সেই জায়গাটায় আসলে বন্টনের চেয়েও মহাপরিকল্পনায় বেশি আগ্রহী এবং কারিগরি দল আসবে, এ বিষয়ে কি তথ্য আছে? রাব্বি, আসলে দু দেশের সরকার প্রধান অতীতের সময়গুলোতেও যখন আসলে বসেছেন, সব ইস্যু ছাপিয়ে কিন্তু আসলে তিস্তার প্রসঙ্গটি সামনে চলে আসে। সেটি উত্তরবঙ্গবাসীর জন্য যেমন, একই সঙ্গে কিন্তু বাংলাদেশের আপামার মানুষও মনে করেন যে হয়তোবা এবার তিস্তা নিয়ে কোনো ধরনের গ্রিন সিগন্যাল দিল্লি থেকে পাওয়া যাবে। সেটি ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনায় তারা কারিগরি দল পাঠাবেন বাংলাদেশে শিগগিরই। তবে পানি বন্টন নিয়ে কিন্তু কোনো পক্ষেই কোনো নতুন শব্দ পাওয়া যায়নি। সেটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে আলোচনায় ফিরছি। সীমানার ওপারে পানি বেড়ে যাওয়ায় 4 দিন আগে আবারও তিস্তার বাঁধ খুলে দেয় ভারত। ফলে আবারও প্লাবিত হওয়ার আশঙ্কায় উত্তরের 4 জেলার মানুষ। অথচ বর্ষা মৌসুম ছাড়া অন্য সময় বাঁধ আটকে দেয়ায় এই একই তিস্তা হয়ে পড়ে পানি শূন্য। ফলে এই তিস্তা 12 মাসই বাংলাদেশের লাখ লাখ মানুষের জন্য এক বিভীষিকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। 2011 সালে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং 2014 সালে শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে আশায় গুড়ে বালি হয়ে যায়।
এরপর থেকে দুই দেশের উচ্চ পর্যায়ের সব সফরেই বাংলাদেশের আগ্রহ তিস্তার পানি। শনিবার নয়াদিল্লিতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে ওঠে তিস্তা ইস্যু। পরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দেশটির কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবেন। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। অর্থাৎ পানি বন্টন চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরেই গেল ভারত। দেশটির পররাষ্ট্র সচিব সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট করলেন, পানি ভাগাভাগি নয়, ভারতের চোখ এখন তিস্তা মহাপরিকল্পনায়। Conservation of Teesta River, which requires a fair degree of, I should say, technical management. It's less about water sharing per se. It's more about the management of the water flows within Teesta River. বর্ষার পানি ধরে রেখে সারা বছর ব্যবহারের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শুরু থেকে আগ্রহ দেখিয়ে আসছে চীন। এরই মাঝে মে মাসে বাংলাদেশ সফর করে এই মহাপ্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেন ভারতের পররাষ্ট্র সচিব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, দেবশিস, একটা আলোচনা যেটি দাবি রাখে সেটি হচ্ছে আমরা মহাকাশ নিয়ে আলোচনায় আসবো, কারণ পাতাল নিয়ে আমরা যেহেতু আছি এটি শেষ করি। এই যে বন্টনের জায়গায় গিয়ে তারা পরিকল্পনায় অংশ নিল, এটি কি আঞ্চলিক রাজনৈতিক জায়গাটায় ইন্ডিয়া তার অবস্থান আরো শক্ত করার জন্য মহাপরিকল্পনা আগ্রহী হল? রাব্বি, এটি আসলে দু দেশের রাজনৈতিক মানে মতাদর্শের বিষয় এবং রাজনৈতিক মতৈক্যের বিষয়। সেক্ষেত্রে কিন্তু দু দেশের কূটনীতিক মহল বা সর্বোচ্চ পর্যায় থেকে এটি এখন স্পষ্ট করা হয়নি যে এর কারণ হচ্ছে এই মহাপরিকল্পনায় কিন্তু চীনের আগ্রহ খুব অনেক বেশি। স্বাভাবিকভাবেই সেটি, যেহেতু আমি প্রথমেই আলোচনার শুরুতেই বলেছিলাম যে দু দেশের দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে কিন্তু এখানে গুরুত্বে চলে আসে আঞ্চলিক ইস্যু এবং আঞ্চলিক কৌশলগত রাজনীতিও চলে আসে। সেক্ষেত্রে আমরা যদি একটু মহাকাশের দিকে যাই, মহাকাশ নিয়েও সহযোগিতার কথা আলোচনা হয়েছে, সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন। রাব্বি, আসলে তিস্তার পানি থেকে যাচ্ছে, আমরা প্রতিবেদনটি থেকেও দেখলাম এবং বৈঠকেও কিন্তু তিস্তার পানি বন্টন নিয়ে সেভাবে কোনো অগ্রগতি না থাকলেও মহাকাশ গবেষণা এবং মহাকাশে ভূ উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে কিন্তু নতুন বার্তা পাওয়া গেল মোদি হাসিনার বৈঠক থেকে। স্যাটেলাইটে আগ্রহ দিল্লির এবং তিস্তায় আসবে কারিগরি দল। আমরা যদি এটিকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে পানি বন্টনে আসলে সেভাবে কোনো স্পেসিফিক আলাপ দুই প্রধানমন্ত্রীর হয়নি, তবে তিস্তা নিয়ে মহাপরিকল্পনা রয়েছে, সেটি আপনারা দেখলেন এবং তাদের মূল জায়গাটি যে ফোকাসটি ক্ষুদ্র উপগ্রহ প্রকল্পে সহায়তা দিবে ইনস্পেস। এই ইনস্পেস প্রতিষ্ঠানটি হচ্ছে ভারতের জাতীয় মহাকাশ পর্যবেক্ষণ এবং একই সঙ্গে অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বা সংস্থা। তাদের সঙ্গে এই স্যাটেলাইটটি অর্থাৎ বাংলাদেশের তৃতীয় স্যাটেলাইট আসলে ভারতের কাছেই যাচ্ছে কিনা সেটি কয়েকদিন পরে স্পষ্ট হবে, যেহেতু কেবলমাত্র সমঝোতা স্মারক সই হয়েছে। বড় পরিসরে রেল সংযুক্তি ভারত চাচ্ছে এবং সামরিক শিক্ষা সহায়তা সম্প্রসারণ অর্থাৎ মিলিটারি এডুকেশন সেটির ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহায়তা করতে চায়। পাশাপাশি আপনি যেটি ইঙ্গিত দিয়েছিলেন যে তৃতীয় মহাকাশে যে স্পেসটা হবে সেটি আসলে কি হচ্ছে, সেটি নিয়ে কিন্তু মোদি নতুন শুরু দিয়েছেন। আমরা নিঃসন্দেহে আমরা মোদির বক্তব্য যদি একটু দেখে নেই তাহলে মোদির বক্তব্যে আপনি যেটি বলছিলেন সেটি আসলে স্পষ্ট করেছেন। মোদি বলেছেন যে ভারত বাংলাদেশ মৈত্রী স্যাটেলাইট যেটি হবে সেটির ক্ষেত্রে আসলে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, তার আশা। এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে গেল 10 বছরে তার শাসনামলে 10 বারেরও বেশি দেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, তবে এই প্রথম বাংলাদেশের সরকার প্রধানকে ভারতের প্রথম সরকার প্রধান হিসেবে অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে তিনি বলেছেন যে এটি সবিশেষ সফর। সিরাজগঞ্জে হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল মোদি বলেছেন এবং এর পাশাপাশি রংপুরের অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চলের বাংলাদেশের জনগণের জন্য ভারতের গমন যাতে সহজ হয় সেই কারণে রংপুরে একটি উপ হাইকমিশন ভারত বানাবে, সেই বক্তব্য কিন্তু মোদি তার যে আনুষ্ঠানিক বিবৃতি সেই বিবৃতিতে দিয়েছেন। দেবাশিস, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হচ্ছিলেন সহকর্মী দেবাশিসরা এবং দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। হঠাৎ অসুস্থ হয়ে পড়া আইসিসিউতে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুক্রবার রাত 2টার দিকে হঠাৎ করেই বেগম জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমবার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় তাকে। শুক্রবার গভীর রাতে হঠাৎ করে ফিরোজায় প্রবেশ করে অ্যাম্বুলেন্স। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাত 3টায় হাসপাতালে নেওয়ার পরই ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিউতে।
রাত 12টার পর বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বাড়তে থাকে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন ও ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে বেগম জিয়ার ব্যক্তিগত গাড়ি নয়, এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে নেওয়া হয় তাকে। এর আগে বহুবার হাসপাতালে যাওয়া আসা হলেও এবারই প্রথম অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতেই হাসপাতালের CCUতে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। এদিকে শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে দেখতে গিয়েছিলাম, এখন তিনি CCUতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। জনগণের কাছে আহ্বান জানাতে চাই, তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। 78 বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, লিভার ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করছে বাংলাদেশ। এই মুহূর্তে অ্যান্টিগার স্যার ভিভেন রিসার্চ স্টেডিয়ামে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। যেটা আমরা দেখছিলাম যে বাংলাদেশ কিন্তু শুরুটা মোটামুটি ভালো করেছিল, তবে জাস্ট 10 ওভার পার হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে ঋষভ পান্ত এবং শিবম দুবে যে দুজন এখন রয়েছেন তারা কিন্তু বেশ মারমুখীভাবে খেলছেন, আগ্রাসীভাবে খেলছেন। মুস্তাফিজের সবশেষ ওভারটাতে 14 রান নিয়েছেন। তবে এর আগে একটু বলতে চাই, বাংলাদেশের টস জিতে অধিনায়ক কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নেন, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিও বেশ প্রশ্ন কিন্তু উঠেছিল যে ভারত, আমরা জানি তাদের ব্যাটিং লাইনটা অনেক লম্বা, প্রায় 8 বা 9 নম্বর পর্যন্ত যারা আছেন তারাও কিন্তু টি-20তে ভালো ব্যাটিং করতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে আগে ব্যাটিংয়ে পাঠানো কতটা আসলে যুক্তিযুক্ত সিদ্ধান্ত ছিল সে প্রশ্নটা কিন্তু ছিল। তবে এই উইকেটে আমরা দেখেছি শুরু থেকেই কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা মোটামুটি ডমিনেট করছে। মাঝে 2-3টে ওভার শেখ মেহেদী যখন বোলিং করেছিলেন সেই ওভারগুলো কিছুটা হলেও কিন্তু কিছুটা ইকোনমিক্যাল ছিল। তবে তানজিম সাকিব, যিনি ভারতের বিপক্ষে গত বছর এশিয়া কাপে তার ওয়ানডে অভিষেক হয়, সেই ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। আজকের ম্যাচেও কিন্তু দুর্দান্ত একটা ওভার করেছেন। একই ওভারে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে ফিরিয়ে কিছুটা হলো মোমেন্টাম বাংলাদেশের দিকে রেখেছিলেন। তবে এর পরে যেটা বলছিলাম যে মুস্তাফিজের এক ওভারেই কিন্তু প্রায় 14 রান নিয়ে ফেলেছেন ঋষভ পন্থ, যিনি আজকে অনেকটা স্লো স্টার্ট করেছিলেন। তবে ধীরে ধীরে উইকেটে তিনি অনেকক্ষণ সময় কাটিয়েছেন। এখন আমরা জানি তিনি কীভাবে খেলতে পছন্দ করেন, বড় বড় শটস খেলতে পছন্দ করেন। এবং বিরাট কোহলির কথা বলতে হয়, যিনি এই ওয়ার্ল্ড কাপে রান খরায় ভুগছিলেন, আজকের ম্যাচে কিন্তু তিনি রান পেয়েছেন। তবে এই মুহূর্তে একটা উইকেটের পতন হয়েছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, বলতে পারছি না কে আউট হয়েছে, তবে একটা উইকেটের পতন হচ্ছে। ঋষভ পন্থ আউট হয়ে গেছেন। দ্য হিটার ঋষাদের বলে কিন্তু ঋষভ পন্থ আসলে আউট হয়ে গেছেন। সো বাংলাদেশ কিন্তু চেষ্টা করছে, এই উইকেটে দুজন পেসার নিয়ে মাঠে নেমেছে, যেটা এখন পর্যন্ত কিছুটা হলেও বাংলাদেশের পক্ষে রয়েছে। কারণ আমরা জানি যে 2 পেসার নিয়ে মাঠে বাংলাদেশ আসলে গত কয়েক বছর ধরেই 3 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ টি-20তে। অনেক প্রশ্ন উঠেছিল, তবে এই উইকেটে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে 160 থেকে 70-এর মধ্যে আটকিয়ে রাখতে পারে, অবশ্যই বাংলাদেশের কিছুটা সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে ওপেনিং জুটিকে খুব ভালো কিছু একটা স্টার্ট এনে দিতে হবে। তো আমার কাছে অ্যান্টিগা থেকে এই ছিল সবশেষ খবর। ভারত বাংলাদেশ ম্যাচের সবশেষ আমরা সরাসরি ছিলাম অ্যান্টিগায়, যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। প্রতি বছর বন্যায় প্রায় $1 বিলিয়ন ক্ষতি হয় বাংলাদেশের। সম্প্রতি ঘূর্ণিঝড় ও উত্তর পূর্বাঞ্চলে পানি বৃদ্ধিতে ক্ষয়ক্ষতি হলেও কৃষি অধিদপ্তর বলছে জাতীয় পর্যায়ে তেমন প্রভাব ফেলবে না এই দুর্যোগ। অর্থনীতিবিদদের মতে মাঠ জুড়ে বিভিন্ন ফসল নষ্টের কারণে আর্থিকভাবে সংকটে পড়বে চাষিরা। কৃষকদের সহায়তা দিতে টাস্ক ফোর্স গঠন করার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পাহাড় হাওর জলাভূমির পাশাপাশি বিস্তৃত পরিসরে নানা ফসলের চাষাবাদ সিলেট অঞ্চলে, অন্যদিকে বৈচিত্র্যময় ফসলের সম্ভার উত্তরাঞ্চল। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে দেশের এই 2 অঞ্চলে সৃষ্টি হয় বন্যার। দেরাজ করছিলাম, ডাটা শাক করছিলাম, এগুলা মনে করেন পানির তল, বর্তমানে উত্তরের পানি আয়া সবগুলা পুকুর তল গিয়ে গেছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের 50 জেলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1 লাখ হেক্টর জমির ফসল, 5 লক্ষাধিক কৃষক ও আর্থিক ক্ষতি 1060 কোটি টাকা। এই মুহূর্তে আমাদের বড় একটা প্রাপ্তি যে আমাদের বোরো ধানটা সম্পূর্ণভাবে আমরা ঘরে তুলতে পেরেছি। আমাদের জাতীয় পর্যায়ে এটার কোনো প্রভাব পড়বে না। প্রাকৃতিক এসব আঘাতে ফসলের ক্ষতি নির্ণয়ে গঠন করতে হবে টাস্ক ফোর্স, বলছেন অর্থনীতিবিদরা। আজকে কোনো টাস্ক ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি যে তারা গিয়েছে,
তারা একটা আপনার দেখতেছে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন অঞ্চলটা বেশি ক্ষতিগ্রস্ত, কোন অঞ্চলটা কম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই আর্লি ফ্লাড ফোরকাস্টিং কোথায়। যুক্তরাজ্যের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্সের তথ্য মতে বন্যায় প্রতি বছর প্রায় ৫৫ থেকে ৬০% জলমগ্ন হয় বাংলাদেশের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবারও টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা উপভোগ করছেন দর্শকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহবুব রিমন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে কিন্তু এখনো ঈদের আমেজ শেষ হয়ে যায়নি, তবে আমার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এমন জনসমুদ্র দেখে একটা বিষয় কিন্তু বলতেই হয় যে টাইগার ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, ম্যাচটা যখন আপনার ভারতের বিপক্ষে এবং সেই ম্যাচকে সামনে রেখে যেন টিএসসি জনসমুদ্র একেবারে কানায় কানায় পূর্ণ, এবং দর্শকরা কিন্তু চলে এসেছেন প্রতিটা বলে বলে। বিশেষ করে যখনই একটা ডট বল হচ্ছে কিংবা একটা উইকেট পড়ছে তখনই কিন্তু তারা চিয়ার আপ করছেন এবং বাংলাদেশ দলকে তারা সমর্থন করছেন। জানেন যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে সুপার এইটের শেষ ম্যাচ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা ছিল, সে ম্যাচেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা একেবারে বিপরীত চিত্র দেখেছিলাম, একেবারে ফাঁকা একটা গ্যালারি দেখেছিলাম। তবে ভারতের বিপক্ষে যেহেতু ম্যাচ এবং এই দলটার সঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে বরাবরই কিন্তু বাংলাদেশের বিশ্বকাপের যে আপনি ম্যাচ বলেন, যে কোনো ম্যাচ বলেন, একটা অন্যরকম একটা বাড়তি রোমাঞ্চ ছড়ায় এবং একটা বাড়তি উত্তাপ ছড়ায়। বিশেষ করে গেল কয়েকটা বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিততে জিততেও কিন্তু বাংলাদেশ দল হেরে গেছে এবং অনেক সময় তাদেরকে হারিয়েও দেওয়া হয়েছে, এমনই কিন্তু একটা দর্শকদের অভিযোগ ছিল। তো আজকে সে অপূর্ণতা বাংলাদেশ ঘোচাবে, তবে বাস্তবতা বলছে যে রান ইতোমধ্যে ভারত করে ফেলেছে স্কোর করে বাংলাদেশের পক্ষে। যেহেতু এখন পর্যন্ত তারা টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছে 159 রান, তাও আবার নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশের যে ব্যাটসম্যান, সে ব্যাটসম্যানদের অনেক বড় কঠিন পরীক্ষা দিতে হবে। তবে দর্শকরা কিন্তু এসব মানতে চায় না, তারা চায় যে সুপার এইটের যে সমীকরণ, এই ম্যাচটা জিতে বাংলাদেশ দল সুপার এইটের সেই সমীকরণ থেকে সেমিফাইনালের যে সমীকরণ, সেই সমীকরণটা টিকিয়ে রাখবে এবং বাংলাদেশ দল এই ম্যাচ খেলছে 9 জন ব্যাটসম্যান নিয়ে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দর্শকদের উন্মাদনার সবশেষ খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসিতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন ঈদের বিশেষ সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।